হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমরা নার্সিং জিএনএম এএনএম নার্সিংয়ের 25টা এমসিকিউ নিয়ে এসেছি। জিএনএম এএনএম নার্সিংয়ের 25টা এমসিকিউ নিয়ে এসেছি। আর যে এমসিকিউটা আমরা কি আজকে কনসেপ্ট সহ বোঝাবো। প্রত্যেক দিনই কনসেপ্ট সহ বোঝানো হচ্ছে। তো এবং এই এমসিকিউগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের এমসিকিউ, ঠিক আছে? তাহলে আশা করব এই এমসিকিউগুলো তোমরা প্রত্যেকে ফার্স্ট টু লাস্ট দেখবে, এবং যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। এবং আরেকটা কথা, যারা এই চ্যানেলটাতে নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কি হচ্ছে, যদি এই রিলেটেড তোমাদের যদি মনে হয় এমসিকিউ করতে কোথাও প্রবলেম হচ্ছে এবং তোমরা প্রত্যেকটা 9-10 ক্লাসের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্টে তোমরা জানাও। তাহলে আমি চেষ্টা করব নেক্সট ভিডিওগুলো তোমাদের নিয়ে আসার জন্য, টপিক ওয়াইজ অর চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? চলো তাহলে আজকে শুরু করি। আজকে ফার্স্ট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি বেম তন্তু সৃষ্টির সঙ্গে জড়িত? তাহলে বেম তন্তু সৃষ্টির সঙ্গে জড়িত কোনটা? তাহলে লাইসোজোমকে কি বলা হয়? আত্মঘাতী থলি বলা হয়। আত্মঘাতী থলি বলা হয়। তাহলে এইটা তো বেম তন্তু তৈরি করেই না। তারপরে কি বলছে? গলগি বডি, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড মাইক্রোটিউবুলস কোনটা বেম তন্তু তৈরি করে? তাহলে লাইসোজোমকে বললাম আত্মঘাতী থলি, এটা কিন্তু কোনো রকম বেম তন্তু তৈরি করে না। তাহলে গলগি বডি কি বেমতন্তু তৈরি করে? গলগি বডিকে ভাড়ার ঘর বলা হয়। কি বলা হয়? ভাড়ার ঘর। ভাড়ার ঘর বলা হয় গলগি বডিকে। তাহলে এটাও বেমতন্তু তৈরি করে না। মাইটোকন্ড্রিয়া কি করে? এটিপি সিনথেসিস করে, তাই জন্য একে কি বলা হয়? শক্তি ঘর বলা হয়। শক্তি ঘর বলা হয়। তাহলে এটাও বেমতন্তু তৈরি করে না। তাহলে কে বেমতন্তু তৈরি করছে? বেমতন্তু তৈরি করছে লাস্ট অপশন আমাদের ডি, বেমতন্তু তৈরি করছে। এইবার এখানেও একটা প্রবলেম আছে। এখানে প্রবলেম কি? বেমতন্তু বিভিন্ন রকমভাবে তৈরি হয়। যেমন প্রাণী কোষে এক ধরনের একটা জিনিস নিয়ে বেমতন্তু তৈরি হয়, উদ্ভিদ কোষে অন্যভাবে বেমতন্তু তৈরি হয়। প্রাণী কোষে বেমতন্তু যে তৈরি করে সেটা হচ্ছে, প্রাণী কোষের যেটা বেমতন্তু তৈরি করে সেটা হচ্ছে সেন্ট্রিওল। আর উদ্ভিদ কোষে যে বেমতন্তু তৈরি করে সেটা হচ্ছে মাইক্রোটিবিউল। ক্লিয়ার? তাহলে বেমতন্তু তৈরি করছে কি? মাইক্রোটিবিউল। সেকেন্ড কোশ্চেন চলে যাই আমরা। প্রোটিন সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কোন কোষাঙ্গাণু? প্রোটিন সংশ্লেষ যে কোন কোষাঙ্গাণু প্রোটিন তৈরি করে? গলগি বডি, রাইবোজোম, নিউক্লিয়াস অ্যান্ড লাইসোজোম। কোনটা হবে? চেষ্টা করো। চলো দেখি। নিউক্লিয়াস তো আমাদের প্রোটিন তৈরি করে না। নিউক্লিয়াস কি? একটা কোষের মধ্যে যেখানে ডিএনএ আরএনএগুলো জমাট বেঁধে থাকে, এই ভেতরের পার্টটা, সেটা হচ্ছে নিউক্লিয়াস। লাইসোজোম কি বললাম? লাইসোজোম হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাসকে ধ্বংস করতে সাহায্য করে, সেই জন্য একে বলা হয় আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ। এটা তো নাই। গলগি বডিকে একটু আগেই বললাম, গলগি বডি কিন্তু আমাদের প্রোটিন তৈরি করে না। তাহলে প্রোটিন তৈরি করে কে? প্রোটিন তৈরি করে রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি করে। বলে রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন তৈরি কারখানা বলা হয় বা প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এইবার এই রাইবোজোম দুটো একক নিয়ে গঠিত, ঠিক আছে? প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম দুটো একক নিয়ে, একটা হচ্ছে ছোট একক আর একটা হচ্ছে বড় একক। ছোট একক আর বড় একক, ঠিক আছে? বা স্মল সাবইউনিট, লার্জ সাবইউনিট। এবার প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম 70S প্রকৃতির, আর ইউক্যারিওটিক কোষের রাইবোজোম 80S প্রকৃতির, ঠিক আছে? এবার তাহলে এই প্রোক্যারিওটিক কোষে একটা ছোট একক থাকবে, তাহলে ছোট একক কত আর বড় একক কত? ইউক্যারিওটিক কোষের ছোট একক কত আর বড় একক কত? যদি এইটা আমরা দেখি, তাহলে প্রোক্যারিওটিক কোষে যদি চলে যায়, প্রোক্যারিওটিক কোষের ছোট এককে চলে যায়, তাহলে 70 থেকে 20 মাইনাস করে দেবো, তাহলে কত হচ্ছে? প্রোক্যারিওটিক কোষের ছোট একক হচ্ছে 50, আর
প্রোক্যারিওটিকের বড় একক হচ্ছে 50, আর ছোট একক কত? 50 থেকে আবার 20 মাইনাস করলে 30। ক্লিয়ার? আচ্ছা, ইউক্যারিওটিক চলে যায়, ইউক্যারিওটিক কোষের বড় একক 60 আর ছোট একক 40। ক্লিয়ার? আচ্ছা, আর এই রাইবোজোম কিন্তু প্রোটিন তৈরি করে। তারপরে কোশ্চেন আমরা, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি মশাবাহিত নয়? মশাবাহিত নয়, মশা দ্বারা বাহিত হয় না, তাহলে কি হবে? তাহলে দেখে নিই অ্যান্সার কী কী আছে। ডেঙ্গু, চিকেনগুনিয়া, প্লেগ, ম্যালেরিয়া। তাহলে ম্যালেরিয়া মশাবাহিত এটা আমরা জানি, তাহলে এটা তো অ্যান্সার হবেই না। তারপরে ডেঙ্গুও মশাবাহিত। চলে যাচ্ছে চিকেনগুনিয়া, চিকেনগুনিয়াও কিন্তু মশাবাহিত, তাহলে আমাদের অ্যান্সার হবে কি? প্লেগ। এই প্লেগ রোগটা, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে প্লেগ রোগটা কি দিয়ে ছড়ায়? প্লেগ রোগটা হচ্ছে ইঁদুরের মাধ্যমে ছড়ায়, ইঁদুরের মাধ্যমে ছড়ায়। ম্যালেরিয়া রোগটা তাহলে কোন মশা দ্বারা ছড়ায়? ম্যালেরিয়া রোগটা হচ্ছে অ্যানোফিলিস মশা, অ্যানোফিলিস মশা। আচ্ছা, এই ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি? ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম। আচ্ছা, ডেঙ্গু রোগের কোন মশা দ্বারা ছড়ায়? ডেঙ্গু হচ্ছে এডিস, এডিস মশা দ্বারা ছড়ায়। ঠিক আছে, ডেঙ্গু রোগ হচ্ছে এডিস মশা দ্বারা ছড়ায়। তাহলে অ্যান্সার ক্লিয়ার। তারপরে কোশ্চেনে চলে যাই। বলছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতের বিপন্ন প্রজাতিদের একটি? যে এতগুলো প্রাণীদের কথা বলা আছে, চিত্রমৃগ, ময়ূর, একশিঙ্গ গন্ডার, চিতা, এদের মধ্যে কোনটা ভারতে বিপন্ন? তাহলে চিতা আছে, মোটামুটি ভালোই পাওয়া যায়, ময়ূরও আছে, চিত্রমৃগও আছে। তাহলে আমাদের একমাত্র অ্যান্সার হবে একশিঙ্গি গন্ডার। একশিঙ্গি গন্ডার কিন্তু খুব কমে গেছে, একশিঙ্গি গন্ডার খুবই কমে গেছে। আর এই একশিঙ্গি গন্ডারকে সংরক্ষণ করা হয়েছে আসামের কাজিরাঙ্গাতে, আসামের কাজিরাঙ্গাতে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে, ন্যাশনাল পার্কে। ঠিক আছে, আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে এটা কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, একশিঙ্গি গন্ডার। আচ্ছা, আচ্ছা, এই একশিঙ্গি, এই আসামের কাজিরাঙ্গা কিন্তু পূর্ব হিমালয়ের অন্তর্গত। ঠিক আছে, আসামের কাজিরাঙ্গা হচ্ছে কিন্তু পূর্ব হিমালয়ের অন্তর্গত। তারপরে চলে আসি আমরা নিচে কোনটি প্রতিবর্তক ক্রিয়া নয়? প্রতিবর্তক ক্রিয়া মানে প্রতিবর্তক ক্রিয়া নয়, কি কি বলছে? কাশি, চোখ মিটমিট করা, ঘর্মস্রাব, হাসি। এবার প্রতিবর্তক ক্রিয়া কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? শোষণা কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, শোষণা কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর এই প্রতিবর্তক ক্রিয়া দু ধরনের, একটা হচ্ছে জন্মগত, জন্মগত, আর একটা হচ্ছে অর্জিত, অর্জিত। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে? যদি এখানে আমরা দেখি তাহলে কাশি, কাশি তো এক ধরনের প্রতিবর্তক্রিয়া, আর এটা কি? জন্মগত প্রতিবর্তক্রিয়া। চোখ মিটমিট করাও জন্মগত প্রতিবর্তক্রিয়া, হাঁচিও জন্মগত প্রতিবর্তক্রিয়া। তাহলে আমাদের একমাত্র বাদ থাকছে কি? ঘর্মস্রাব। তাহলে আমাদের অ্যান্সার হবে বি নম্বরটা, ঘর্মস্রাব। তারপরে চলে আসি, কি বলছে? যে মাইটোটিক মেটাফেজ দশাগুলিতে ভি আকৃতির ক্রোমোজোম দেখা যায় তা হলো কি? তাহলে মাইটোটিক কোষ বিভাজনে ভি আকৃতির, তাহলে আমাদের মাইটোটিক ক্রোমোজোমের 3 রকমের সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী 4 রকমের দেখা যায়। একটা হচ্ছে মেটাসেন্ট্রিক, এটা হচ্ছে মেটাসেন্ট্রিক। তারপরে যদি দেখি, তারপরে সেকেন্ডটা হচ্ছে একটু ছোট হয়ে যাবে, এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক। তারপরে আরেকটু ছোট হয়ে যাবে, এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। আর যদি একটা বাহু পুরোই না থাকে তাহলে এটা হচ্ছে টেলোসেন্ট্রিক। তাহলে দেখো, মেটাসেন্ট্রিক সবসময় ভি আকৃতি ধারণ করে, সাব মেটাসেন্ট্রিক এল আকৃতি ধারণ করে। ঠিক আছে, অ্যাক্রোসেন্ট্রিক যে আকৃতি ধারণ করে, আর টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক আই আকৃতি ধারণ করে। তাহলে এখানে কি বলছে? যে মাইটোটিক মেটাফেজ দশাগুলিতে ভি আকৃতির ক্রোমোজোম দেখা যায়, ভি আকৃতির ক্রোমোজোম, তাহলে কি হচ্ছে? ভি আকৃতির ক্রোমোজোম যদি দেখি তাহলে আমাদের অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক সবসময় কী আকৃতি হয়? অ্যাক্রোসেন্ট্রিক সবসময় আই আকৃতি হয়। অ্যাসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক হচ্ছে নো সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। সাবমেটাসেন্ট্রিকে এল আকৃতি হয়।
তাহলে একমাত্র বাকি থাকছে মেটাসেন্ট্রিক, যেটা ভি আকৃতি হয়। তাহলে এখানে ভি আকৃতির কথা বলা আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে সি নম্বরটা, ভি আকৃতি মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের ক্ষেত্রে দেখা যায়। তারপরে এই 31 নম্বর থেকে যে আমরা কোশ্চেনগুলো করব, সেগুলোর একের বেশি অ্যান্সার হতে পারে কিন্তু, ঠিক আছে? তো ভালো করে নোটিশ করবে। আর এই টাইপের কোশ্চেনগুলো 31 থেকে যে কোশ্চেনগুলো সলভ করব, সেগুলো কিন্তু তোমাদের জিএনএম এএনএম নার্সিংয়ে পার্ট 2-এ থাকবে। 2 নাম্বার করে এক একটা কোশ্চেনের মান হবে, ঠিক আছে? চলো তাহলে দেখি সবাত শোষণে গ্লুকোজ জারিত হয়ে কি উৎপন্ন হয়। আগে বুঝতে হবে সবাত শোষণটা কি। তার আগে দেখে নিই সবাত শোষণে গ্লুকোজ জারিত হয়ে কি উৎপন্ন হয়। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, জল অ্যান্ড আদার্স। তো এইবার সবাত শোষণ মানে কি, অক্সিজেনের প্রেজেন্সে যে শোষণ হয় সেটা সবার শোষণ। তাহলে কীরকমভাবে, ফার্স্টে ছিল গ্লুকোজ C6H12O6, এইটার সাথে কে যুক্ত হবে, এইটার সাথে অক্সিজেন যুক্ত হবে, দিয়ে কি তৈরি করবে, এই গ্লুকোজের সাথে অক্সিজেন যুক্ত হয়ে ফার্স্ট 1 নম্বর পয়েন্ট আমাদের যেটা তৈরি হবে, এটিপি তো তৈরি হবেই, প্লাস সাথে কি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, প্লাস জল তৈরি হবে। তাহলে সবার শোষণে গ্লুকোজ জারিত হয়ে কি তৈরি হচ্ছে, সবার শোষণে গ্লুকোজ জারিত হয়ে আমাদের ফার্স্ট তৈরি হচ্ছে কি, কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে আমাদের জল। তাহলে অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে এ অ্যান্ড সি, এই দুটোই অ্যান্সার হবে, ঠিক আছে? তারপরে চলে যায়, কি বলছে, স্বাভাবিক সাইনোভিয়াল তরল যেগুলি দ্বারা গঠিত হয়, সেগুলো কি কি। তাহলে সাইনোভিয়াল তরল মানে কি কোনটা, যে দুটো হাড়ের জয়েন্ট পোর্শনে যে তরলটা থাকে, সেটা হচ্ছে এই দুটো হাড়ের জয়েন্ট পোর্শন। এইখানে এই ভেতরের দিকে এই ফাঁকা জায়গায় যে তরলগুলো থাকবে, সেগুলো হচ্ছে সাইনোভিয়াল তরল, ঠিক আছে? এই সাইনোভিয়াল তরলগুলো কি কাজ করে, কি নিয়ে গঠিত হয়, এই সাইনোভিয়াল তরলগুলো হচ্ছে আমাদের ঘর্ষণজনিত আঘাত থেকে, ঘর্ষণ বাধা থেকে রক্ষা করে বা পিচ্ছিল করে দেয় যাতে আমরা হাড়গুলোকে মুভমেন্ট করাতে পারি। তাহলে এইটা কি নিয়ে গঠিত, এইটা দেখো অ্যাসিটাইল কোলিন, ফার্স্ট অপশন এ নম্বরে হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড, অ্যাসিটাইল কোলিন, লুব্রিসিন, ফাইব্রিনোজেন। এক এক করে যদি আমি এলিমিনেট করি অপশানগুলোকে, অ্যাসিটাইল কোলিন হচ্ছে নিউরোট্রান্সমিটার। ফাইব্রিনোজেন হচ্ছে ব্লাড ক্লটিং করতে হেল্প করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে বাকি থাকছে আমাদের হায়ালুরোনিক অ্যাসিড আর হচ্ছে লুব্রিসিন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এ অ্যান্ড বি, ক্লিয়ার? তারপর চলে যাই ক্যারিওটাইপ ডিসক্রাইব। ক্যারিওটাইপ মানে কি, কোনো একটা কোষের ক্রোমোজোম নিয়ে আলোচনাকে বলা হয় ক্যারিওটাইপ, ঠিক আছে? তাহলে এই ক্যারিওটাইপে কি নিয়ে বর্ণনা করা হয়, তাহলে 1 নম্বর বলেছে ক্রোমোজোমের অঙ্গসংস্থান, ক্রোমোজোমের অস্বাভাবিকতা, ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোমের নিউক্লিওটাইড ক্রম। তাহলে এই ক্যারিওটাইপের মাধ্যমে কি জানা যায়, ফার্স্ট আমরা ক্যারিওটাইপের মাধ্যমে জানতে পারি ক্রোমোজোমের অঙ্গসংস্থান বা মরফোলজি অফ ক্রোমোজোম, মানে ক্রোমোজোমটা কেমন দেখতে, ক্রোমোজোমের অস্বাভাবিকতা মানে ক্রোমোজোমের মধ্যে কোনো রোগ আছে কি না সেটা আমরা দেখতে পাবো, এবং ক্রোমোজোমের সংখ্যাটাও আমরা জানতে পারবো। তাহলে অ্যান্সার হয়ে যাবে এ, বি অ্যান্ড সি, এইটা হয়ে যাবে অ্যান্সার। তারপরে কোশ্চেন, মানুষের শুক্রাণুর অ্যাক্রোজোমে কি থাকে। তাহলে শুক্রাণুর অ্যাক্রোজোম কোনটা, যদি একটা শুক্রাণু ধরি, আর এই দিকে তার লেজ ছিল, পুচ্ছ ছিল, এবার মাথার দিকে যে অংশটা, এটাকে বলা হয় অ্যাক্রোজোম। এটা হচ্ছে অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমের মধ্যে কি থাকে, এই অ্যাক্রোজোমের মধ্যে, মানুষের শুক্রাণুর অ্যাক্রোজোমের মধ্যে কি থাকছে, ফার্স্ট বলছে অ্যালকালাইন ফসফেটেস, তারপর হচ্ছে হায়ালুরোনেজ, রেনিন এবং অ্যাক্রোসিন। এই অ্যাক্রোজোমের মধ্যে থাকে হাইড্রোলাইটিং এনজাইম, যেটা কি হচ্ছে ডিম্বাণুর কোষ পর্দাকে নষ্ট করতে সাহায্য করে। তাহলে কি থাকছে, রেনিন তো থাকবেই না,
রেনিন অন্য একটা জিনিস, রেনিন তো থাকবে না। তাহলে কি কি থাকছে? হায়ালুরোনিজেন অ্যান্ড অ্যাক্রোসিন। দেখো অ্যাক্রোজোমের মধ্যে অ্যাক্রোসিন, এটা স্বাভাবিক, ঠিক আছে। হায়ালুবোনিজেন, তাহলে এইটা কিন্তু আমাদের থাকছে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে সি অ্যান্ড ডি, অ্যান্সার হয়ে যাচ্ছে। তারপরের কোশ্চেনে চলে যায়, ডোমেন আর্কিয়াতে যারা অন্তর্ভুক্ত তারা কে কে? ডোমেন আর্কিয়াতে যারা অন্তর্ভুক্ত, তাহলে ডোমেন আর্কিয়াকে বা এই জিনিসটা কি জিনিস ডোমেন আর্কিয়া? অ্যাকচুয়ালি এই ডোমেন আর্কিয়া ফার্স্ট মানে 6টা কিংডমে ভাগ করেন, 6 কিংডম, অথবা কি বলা হচ্ছে 3 ডোমেন। এটা ক্লাস 9-এ ছিল 3 ডোমেন। এইবার কিংডমের মধ্যে যদি আমরা দেখি, কিংডমের মধ্যে আমরা কিন্তু জেনারেলি কি বলি যে 6টা ডোমেন আর 3টা আমাদের, সরি 6টা কিংডম আর 3টা ডোমেন। তাহলে 3টা ডোমেন কি কি? ফার্স্ট ডোমেন হচ্ছে আর্কিয়া, এইটা একটা ডোমেন। সেকেন্ড ডোমেন যদি দেখি, সেকেন্ড ডোমেন হচ্ছে আমাদের ইউব্যাকটেরিয়া, অ্যান্ড থার্ড ডোমেন যদি চলে যায়, থার্ড ডোমেন হচ্ছে ইউক্যারিয়া। তাহলে 3টে ডোমেন হয়ে গেল। এইবার যদি আমরা ইউক্যারিয়াকে দেখি, তাহলে ইউক্যারিয়াকে আবার ভাগ করা আছে। ইউক্যারিয়ার আন্ডারে কি? তাহলে আর্কিয়া 1 নম্বর ডোমেন, ইউব্যাকটেরিয়া 2 নম্বর ডোমেন, আর ইউক্যারিয়া 3 নম্বর ডোমেন। এইবার এই 3 নম্বর ডোমেনটাকে এখানে নিয়ে আসা হয়েছে। 3 নম্বর ডোমেনটাকে আবার ভাগ করা হয়েছে। কি কি 3 নম্বর ডোমেনটাকে? একটা হচ্ছে প্রোটিস্টা, তারপরে প্রোটিস্টার পরে অ্যানিমেলিয়া, তারপরের ডোমেনটাকে কি বলছে? অ্যানিমেলিয়ার পরে প্ল্যান্টি, অ্যান্ড আনাদার ইজ ফাঞ্জাই। দেখো এখানে 4টা ডোমেন, 1 2 3 4, আর এখানে 2টো ছিল আর্কিয়া আর ইউব্যাকটেরিয়া। এই টোটাল গেল 6টা ডোমেন। এইবার চলে আসি আমাদের কোশ্চেনে ডোমেন আর্কিয়াতে। তাহলে মানে আমাদের কোন ডোমেনের কথা বলা হচ্ছে? এই ডোমেনের কথা বলা হচ্ছে। আর্কিয়া বলতে এই ডোমেনের কথা বলা হচ্ছে। এই ডোমেনে কারা কারা বসবাস করছে? এই ডোমেনে যারা বসবাস করে তারা জেনারেলি কীরকম হয়? এই ডোমেনে যারা বসবাস করে তারা ইউনিসেলুলার হতে পারে। তো কীরকম ব্যাপারটা হচ্ছে, এই ডোমেনে যারা বসবাস করছে তাদের অ্যান্সার যদি দেখি, তাহলে আমাদের দেখো প্রোটিও ব্যাকটেরিয়া, এইটা এই আর্কিয়া ডোমেনের মধ্যে থাকছে। মিথানোজেনাস ব্যাকটেরিয়া এটাও থাকছে, হ্যালোফিলিস এটাও থাকছে নাকি আমাদের ছায়ানো ব্যাকটেরিয়া থাকছেন। তাহলে কি হচ্ছে? ডোমেন আর্কিয়াতে যারা অন্তর্ভুক্ত, তাহলে এ, সি অ্যান্ড ডি অ্যান্সার হবে। তারপরে চলে আসি, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নন আয়োনাইজিং রেডিয়েশন? আয়ন মানে কি? আয়ন মানে আমরা জানি যে কোনো একটা পরমাণুর লাস্ট কক্ষপথ থেকে যদি ইলেকট্রন বের হয়ে যায় বা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সেটা আয়ন অবস্থায় চলে আসে, তাই তো? তাহলে আলফা কণা আমরা জানি আয়ন, এবং গামা কণা আমরা জানি আয়ন, কিন্তু অতি বেগুনি রশ্মি এটা কখনো আয়নাইজ হতে পারে না, এবং মাইক্রোওয়েভসও আয়নাইজ হতে পারে না। তাহলে কি বলছে? নন আয়োনাইজিং রেডিয়েশন বলা হয়েছে এখানে কোশ্চেনে। তাহলে কি হবে? অ্যান্সার হবে সি অ্যান্ড ডি। সি অ্যান্ড ডি হবে অ্যান্সার, ঠিক আছে? তাহলে এটা হবে অ্যান্সার, সঠিক উত্তর। তারপর চলে আসি, যে পদ্ধতিগুলি এক্স-সিটু সংরক্ষণের জন্য গৃহীত হয়। এক্স-সিটু মানে নিজের পরিবেশ ছাড়া, এক্স-সিটু মানে হচ্ছে কি বাইরের পরিবেশে, এক্সটার্নাল এনভায়রনমেন্টে যদি প্রোটেকশন করানো হয়, তাহলে সেটাকে এক্স-সিটু সংরক্ষণ বলে। তাহলে এক্স-সিটু সংরক্ষণে কী কী বলছে? কায় সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন, জাম ব্যাংক এবং জাতীয় উদ্যান। তাহলে জাতীয় উদ্যান কিন্তু আমরা জানি ইনসিটু কনজারভেশন, তাহলে তো এটাই হবে না। তাহলে কি হচ্ছে? ক্রায়ো সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড জাম ব্যাংক, এই তিনটাই হচ্ছে আমাদের এক্স-সিটু কনজারভেশন। তাহলে উত্তর কী হচ্ছে? এ, বি অ্যান্ড সি হচ্ছে উত্তর। ক্লিয়ার? তারপরে চলে যায়, জীবাণুগুলির কোন কম্বিনেশনগুলিতে সব কয়টি নাইট্রোজেন চক্রের সাথে সরাসরি যুক্ত? তাহলে নাইট্রোজেন চক্রের সাথে সরাসরি যুক্ত কোনগুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট দেখে নিই অ্যাজাটোব্যাক্টার। আগে আমাদের এলিমিনেট করতে হবে। দেখো আমাদের নাইট্রোজেন চক্রের সাথে এসচেরিয়া কোনো কাজে দেয় না, তাহলে এই বি নম্বরটা গেল। আর আরেকটা দেখো,
সালমোনেল্লা, এটাও কিন্তু আমাদের নাইট্রোজেন চক্রের সাথে কোনো কাজে দেয় না। তাহলে আমাদের অপশন থাকছে কি এ অ্যান্ড ডি, সরি এ অ্যান্ড সি। তাহলে এ অ্যান্ড সি দেখে নিই। অ্যাজেটোব্যাক্টার, এটা কি স্বাধীনজীবী একটা ব্যাকটেরিয়া? আচ্ছা, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। নাইট্রোসোমোনাস অ্যান্ড নাইট্রোব্যাক্টার, ফার্স্ট অপশনে বলছে নাইট্রোসোমোনাস অ্যান্ড নাইট্রোব্যাক্টার। নাইট্রোসোমোনাস কি করে? নাইট্রোসোমোনাস হচ্ছে অ্যামোনিয়া থেকে নাইট্রাসে পরিণত করে। নাইট্রাসে যে পরিণত করে সেটা হচ্ছে নাইট্রোসোমোনাস। আর নাইট্রাস থেকে নাইট্রেটে যে পরিণত করে সেটা হচ্ছে কি, নাইট্রাস থেকে নাইট্রেটে যে পরিণত করে সেটা হচ্ছে নাইট্রোব্যাক্টার। তাহলে দেখো এখানে নাইট্রোব্যাক্টার, নাইট্রোসোমোনাস আছে। এবার চলে যায় সি নম্বরে। তাহলে এই নম্বরটা ঠিক হলো। সি নম্বরটা দেখে যাই। ক্লস্ট্রিডিয়াম, এটাও স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, নাইট্রোব্যাক্টার। অ্যান্ড রাইজোবিয়াম, এটা হচ্ছে মিথজীবী। আর এই রাইজোবিয়ামটা সিম জাতীয় উদ্ভিদের মূলে বসবাস করে। আর দিয়ে কি করে? অর্বুদ তৈরি করে। তারপরে চলে যাই, ডিএনএ কি নিয়ে গঠিত? তাহলে ডিএনএ যদি দেখি, তাহলে ডিএনএর পুরো নাম হচ্ছে কি নিয়ে গঠিত? পেন্টোজ শর্করা, গ্লুকোজ, ফসফেট, নাইট্রোজেন বেস। তাহলে দেখি ডিএনএ যদি ফুল ফর্ম দেখি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএর মধ্যে এইরকম 5 কার্বনযুক্ত ডিঅক্সিরাইবোজ শর্করা আছে। ডিএনএর মধ্যে এরকম 5 কার্বনযুক্ত ডিঅক্সিরাইবোজ শর্করা আছে, এবং এই রাইবোজ শর্করাগুলোকে যুক্ত করেছে ফসফেট দিয়ে। তাহলে শর্করা আছে, পেন্টোজ শর্করা আছে ডিএনএর মধ্যে, ফসফেট আছে। আর কি আছে? আর আছে হচ্ছে এই রাইবোজ শর্করাগুলোকে যুক্ত করার জন্য নাইট্রোজেন বেস আছে। সেগুলো কি কি? এ এর সাথে টি আর জি এর সাথে সি, 3টা বন্ধে। তাহলে দেখো নাইট্রোজেন, এগুলোকে বলা হয় N2 বেস। তাহলে দেখো উত্তরে দেখি পেন্টোজ শর্করা আছে, গ্লুকোজ নেই, এখানে ফসফেট আছে এবং নাইট্রোজেন বেস আছে। তাহলে কোনটা নেই? গ্লুকোজ নেই। তাহলে এখানে কি বলছে? ডিএনএ যেগুলি দ্বারা গঠিত হয়, তার উত্তর কি হবে? উত্তর হবে এ বি অ্যান্ড ডি। উত্তর হবে এ বি অ্যান্ড ডি। ক্লিয়ার? তারপরে কোশ্চেনে চলে যায়। এই যে 1 নম্বর থেকে আসলো, এগুলো কিন্তু আবার 1 মার্কসের কোশ্চেন, ঠিক আছে? তাহলে দেখে নিই 1 মার্কসের কোশ্চেনে কী কী আছে। পানীয় জলে অতিরিক্ত নাইট্রেট উপস্থিতি যে রোগটা হয়, যদি জলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রেট যদি উপস্থিত হয়, তাহলে সেটা হয় ব্লু বেবি সিনড্রোম। তাহলে এটা মনে রাখবে, ব্লু বেবি সিনড্রোম মানে বাচ্চাদের গায়ের রং ব্লু কালার হয়ে যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্লু বেবি সিনড্রোম। তাহলে উত্তর হচ্ছে কি? বি নম্বরটা উত্তর হচ্ছে। তারপরে চলে আসি, হোমোলোগাস অর্গান যা থাকে, হোমোলোগাস বা বাংলায় বলা হয় সমসত্ব অঙ্গের যদি বৈশিষ্ট্য দেখি, সমসত্ব অঙ্গের বৈশিষ্ট্য কি? যাদের গঠন একই, সেম, বাট ফাংশন ডিফারেন্স, কাজ আলাদা। যেমন পাখির ডানা, বাঘের পা, তারপর হচ্ছে তিমির ফ্লিপার। এদের দেখো সবগুলোর ভেতরে একই রকমের হাড় আছে বা বোন আছে, কিন্তু তারা এক একটা পরিবেশে এক এক রকমভাবে কাজ করছে। তাহলে উত্তরটা দেখে নিই কী বলছে। অনুরূপ গঠন, হ্যাঁ অনুরূপ তো গঠন ঠিকই আছে, কিন্তু অভিন্ন কাজ মানে একই কাজ না, এটা তো হতেই পারে না, কাজ আলাদা হতে হবে। বিভিন্ন গঠন এবং কার্য বিভিন্ন, গঠনও আলাদা কার্য আলাদা, এটাও হয় না। ভিন্ন গঠন কিন্তু কার্য অভিন্ন, না এটাও হয় না। তাহলে অনুরূপ গঠন, একই রকম গঠন কিন্তু কাজটা ভিন্ন। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে সি নম্বরটা, ঠিক আছে? তারপরে চলে যায়, নিচে কোনটি ইনসিটু সংরক্ষণ নয়? ইনসিটু সংরক্ষণ নয় মানে কি? এক্সিটু সংরক্ষণ মানে কি? বাইরে পরিবেশে, নিজের পরিবেশের বাইরে গিয়ে তাকে সংরক্ষণ করানো। তাহলে এক্সিটু সংরক্ষণ বলতে দেখো, জাতীয় উদ্যান ইনস্টিটিউটের মধ্যে পড়ছে, অভয়ারণ্য ইনস্টিটিউটের মধ্যে পড়ছে, বায়োস্ফিয়ার ইনস্টিটিউটের মধ্যে পড়ছে। তাহলে চিড়িয়াখানা হচ্ছে এক্সিটু, চিড়িয়াখানাতে আমরা এক্সিটুভাবে সংরক্ষণ করি। তাহলে সঠিক উত্তর হবে সি নম্বর, ঠিক আছে? তারপরে চলে আসি, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি নিউরোট্রান্সমিটার নয়?
নিউরোট্রান্সমিটার নয়। নিউরোট্রান্সমিটার কোনটা? পশ্চাৎ পিটুইটারি থেকে যে হরমোনগুলো খরিত হয়, লাইক যেমন এডিএইচ, এগুলো যেগুলো হরমোন খরিত হয় সেগুলো নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। আর দুটো নিউরনের সংযোগস্থলে সাইন্যাপসের ওখানে যে রাসায়নিক পদার্থ থাকে সেগুলো নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। তাহলে অ্যাসিটাইল কোলিন তো নিউরোট্রান্সমিটার, ডোপামিনও ওয়ান টাইপ অফ নিউরোট্রান্সমিটার, গ্লুটামেটও নিউরোট্রান্সমিটার। তাহলে নিউরোট্রান্সমিটার হিসেবে কি কাজ করছে না? ইনসুলিন একটা হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে তৈরি হচ্ছে, ঠিক আছে। তারপরে চলে আসি, নিম্নলিখিতগুলি কোনটি লোকাল হরমোনের উদাহরণ? লোকাল হরমোন মানে কি? যে হরমোনগুলো উৎপত্তি স্থলে কাজ করে, দূরে বাহিত হয় না, সেগুলোকে বলা হয় লোকাল হরমোন, ঠিক আছে। থাইরক্সিন তো হবে না, থাইরক্সিন অ্যাড্রিনালিন হবে না, তাহলে আমাদের সঠিক উত্তর হবে টেস্টোস্টেরন হচ্ছে একটা লোকাল হরমোন, ঠিক আছে। টেস্টোস্টেরন হচ্ছে একটা লোকাল হরমোন। তারপরে চলে যায়, বিপরীত মেরুর দিকে ক্রোমাটিডের চলন কোন দশায় দেখা যায়? তাহলে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, বিপরীত মেরুর দিকে। তাহলে মেটাফেজে আমরা দেখছিলাম ক্রোমোজোমগুলি এই নিরক্ষীয় তল বরাবর সাজিয়ে গেছিলো, তাই না? নিরক্ষীয় তল বরাবর সাজিয়ে গেছিলো, আর এই দিক থেকে ব্রেম তন্তু এসে যুক্ত হয়েছিল, তাই তো? এটা আমরা মেটাফেজে দেখেছিলাম। অ্যানাফেজে আমরা কি দেখব? অ্যানাফেজে দেখব এই ক্রোমোজোমগুলো দুদিকে গমন করে গেছে, কিছুটা এইদিকে চলে এসছে আর কিছুটা এই দিকে চলে গেছে, তাই তো? তাহলে এই অ্যানাফেজে আমরা দেখছি যে ক্রোমোজোমগুলো দুটো মেরুর দিকে চলে গেছে। তাহলে কোন দশায় ক্রোমাটিডের চলন দেখা যায়? এই অ্যানাফেজ দশায়। আর অ্যানাফেজ দশায় এই চলনগুলোকে বলা হয় অ্যানাফেজীয় চলন। কি বলা হয়? অ্যানাফেজীয় চলন। তাহলে সঠিক উত্তর কি? সি নম্বরটা। তারপরে চলে আসি, মানুষের কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? কানের, যদি এটা ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন, ঠিক আছে। কোন অংশ দেহের ভারসাম্য কন্ট্রোল করে যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখব? যেন অর্ধবৃত্তাকার নালী যেটা ছিল আমাদের, সেটা মানুষের গমনে ওখানে ফার্স্ট ছিল হচ্ছে লঘু মস্তিষ্ক মানুষের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, আর কানের অর্ধবৃত্তাকার নালী যেটা হচ্ছে ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এটা একদম বইয়ের থেকে তোলা কোশ্চেন, তাহলে সঠিক উত্তর হবে সি নম্বরটা। তারপরে যদি চলে যায় 8 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন গোষ্ঠীর সব উপাদানই জীবাণু বিয়োজ্য, মানে জীবাণু দ্বারা ভেঙে যেতে পারে? তাহলে দেখো, তরকারির খোসা এটা তো ভেঙে যায়, কিন্তু কাঁচ জীবাণু দ্বারা ভাঙে না, বেলুনও ভাঙে না। তারপর হচ্ছে ঘাস, প্লাস্টিক তো ভাঙবেই না, তাহলে এটা উত্তর হবে না। কাঁচ তো হবেই না, তাহলে এই বিডি এটা বাদ আর এটা বাদ, তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বরটা। ঘাসও এই জীবাণু দ্বারা ভাঙতে পারে, ফুলও ভাঙতে পারে এবং চামড়া ভাঙতে পারে, তাহলে সঠিক উত্তর এ নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে চলে যায়, ভারতের কোন হটস্পটে তুমি একশৃঙ্গ গন্ডার দেখতে পাবো? তাহলে আমি কিছুক্ষণ আগে একটা পড়লাম, আসামের কাজিরাঙ্গাতে একশৃঙ্গ গন্ডার দেখা যায়, আর সেটা কোন হিমালয়, মানে কোথায় অন্তর্গত? সেটা হচ্ছে পূর্ব হিমালয়ের অন্তর্গত। তাহলে এটাও ডিরেক্টলি কোশ্চেন, এটা লাস্ট চ্যাপ্টার থেকে 5 নম্বর চ্যাপ্টার থেকে দিয়েছে, ক্লাস 10-এর 5 নম্বর চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা তোলা হয়েছে। তারপরে চলে আসি, তাহলে আজকের মতো এখানেই 25টা কোশ্চেন কমপ্লিট হয়েছে। তোমাদের যদি এই কোশ্চেনগুলো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো তোমাদের যদি কোথাও প্রবলেম থাকে, ঠিক আছে। আর তোমাদের একটা কথাই ফার্স্টে বললাম, যে যদি এই মাল্টিপল চয়েস কোশ্চেনগুলোর চ্যাপ্টার ওয়াইজ ভিডিও চাও, চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে চাও, তাহলে কমেন্টে অবশ্যই জানাও, ঠিক আছে। চলো, গুড নাইট আজকে সবাইকে, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।